হ্যালো। জ্যোতিষে আমরা বিশ্বাস করি বা না করি, একটা জিনিস তো আমরা সবাই জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে, মানুষের শরীর থেকে শুরু করে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, সমস্ত কিছু এলিমেন্টস দিয়ে তৈরি। বাংলা যেটাকে আমরা তত্ত্ব বলি, পাঁচটা তত্ত্ব: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল আর আকাশ। এমন কিছুই নেই যা এই পাঁচটা তত্ত্বের বাইরে। যে পাঁচটা তত্ত্বের কারণে একটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঠিক তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ঠিক সেই কারণেই, সেই পাঁচটা তত্ত্বের কারণেই মানুষের জীবনেও গ্রহ নক্ষত্র প্রভাব পড়ে। কি তফাৎ আছে একটা মানুষের শরীর আর কোনো বস্তুর মধ্যে, কোনো গ্রহ বা নক্ষত্রের মধ্যে? দুটোই সেই পাঁচটা তত্ত্ব দিয়েই তৈরি। আমাদের শরীরের প্রত্যেকটা অংশ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো তত্ত্বেরই রূপ। তফাৎ শুধু চেতনায়। বস্তুর মধ্যে চেতনা থাকে না, জীবের মধ্যে চেতনা থাকে। কিন্তু যে চেতনার আমরা কথা বলছি, সেই চেতনা আদতেও কোনো পঞ্চতত্ত্বের অংশ দিয়ে তৈরি নয়। সে চেতনা পঞ্চতত্ত্বের ঊর্ধ্বে। তাই চেতনা স্বয়ং পরমাত্মার অংশ, যার উপর কোনো গ্রহ, নক্ষত্র, উপগ্রহের প্রভাব পড়ে না। মানুষ যখন জীবনে ভুল করে বা ভালো কাজ করে, দুটোই তারা পাপ বা পুণ্যের হিসাবে হয়। যখনই আমরা কোনো ভালো কাজ করি, সেটা আমাদের পুণ্যের দিকে যায়। যখনই আমরা কোনো খারাপ কাজ করি, সেটা আমাদের পাপের দিকে যায়। কখনো ভেবে দেখেছেন যে একটা প্রাণকে বা একটা মানুষকে তার পাপের ফল ভুগতে হয় কিভাবে আর কেন? যদি কোনো চেতনা পাপ বা পুণ্যের ফল ভোগ করতেই পারত, তাহলে তার মানুষ জন্ম নেওয়ার কোনো প্রয়োজনই পড়তো না। তাকে পাপ ভোগ করতে হয় বলেই তাকে মানুষের শরীর নিয়ে জন্মগ্রহণ করতে হয়, কারণ চেতনার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই। সে পাপ বা পুণ্য ভোগ করতে পারে না। তাকে ভোগ করতে হলে তাকে মানুষ জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয়। আমরা যে স্বর্গ আর নরকের কনসেপ্টটাও পড়েছি না, বা শুনেছি, আপনি দেখবেন যেটা আপনি হয়তো কোথাও পাবেন না বা কখনো আপনি ভেবে দেখেননি, কিন্তু ভালো করে ভেবে দেখুন, স্বর্গ কাকে বলে আর নরকই বা কাকে বলে? স্বর্গ কি সেটা নয় যে মুহূর্তে আপনি সমস্ত মোহ, মায়া, সমস্ত রিপুগুলোকে নিজের ত্যাগ করে একান্ত নিজের মধ্যে মিশিয়ে যাচ্ছেন, যখন আপনি নিজের মধ্যে ভগবানকে খুঁজে পাচ্ছেন? অর্থাৎ যখন আপনি বুঝতে পারছেন যে পারিপার্শ্বিক আর কোনো কিছু, কোনো ব্যক্তি বা কোনো বস্তু আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না, অর্থাৎ আপনি নিজের এই শরীরটার ঊর্ধ্বে গিয়ে নিজের সম্পূর্ণ চেতনার সাথে বিলীন হতে পেরেছেন, সেই মুহূর্তে আপনার চেতনার ওপর কোনো গ্রহ বা কোনো উপগ্রহ বা কোনো কিছু প্রভাব বিস্তার করা বন্ধ করে দেবে। তার কারণ আপনি ঊর্ধ্বে গেছেন সে সমস্ত কিছু। আপনি স্বর্গ অনুভব করেছেন, পরমাত্মার অংশ আপনি হয়ে উঠেছেন। এটাই স্বর্গের রূপ। আর নরক, আপনি ভেবে দেখেছেন কখনো কেন এতগুলো যোনি আলাদা হয়? কেন এতগুলো প্রাণ আছে পৃথিবীতে? মানুষ এই জীবনে পাপ করতে করতে যে পর্যায়ে গিয়ে পৌঁছে যায়, সেই পর্যায় থেকেই তার জীবন পরবর্তীকালে শুরু হয়। আপনি যদি এই জীবনে পুণ্যফল সঞ্চয় করতে করতে নিজের চেতনাটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেন যে চেতনা দিয়ে আপনি কেবলমাত্র ঊর্ধ্বমুখে যাবেন, তাহলে পরবর্তীকালে আপনি সেই রকমই পরিবার পাবেন, সেই রকমই আপনার পরিবেশ পাবেন, সেই রকমই পরিস্থিতি পাবেন বড় হওয়ার জন্য। কিন্তু আপনি যদি নিজের চেতনাটাকে পাপ করার মাধ্যমে, প্রতিনিয়ত ভুল কাজ করার মাধ্যমে নিজের মধ্যে থেকে দয়া, মায়া, করুণাকে শেষ করে দিয়ে ক্রমাগত পাপ করতে থাকেন, তাহলে মনুষ্যত্বের যে গুণগুলো আপনি হারিয়ে ফেলছেন, ঠিক সেই গুণগুলো হারিয়ে ফেলার কারণে চেতনার ঠিক যে নিম্ন স্তরটায় আপনি পৌঁছাচ্ছেন, সেইখান থেকেই পরবর্তীকালে আপনার জীবন শুরু হবে। আর সেই করা পাপের ফলগুলো ভোগ করার জন্য আপনাকে সেই যোনিতেই পাঠানো হবে, যাতে করে আপনি নিজের করা ভুলগুলো বুঝতে পারেন। এই কারণেই আপনি দেখবেন যে এত প্রাণী আছে, এত প্রাণ আছে, কিন্তু মানুষের খুব কাছের যে প্রাণী তারা খুব অল্প। কুকুর, গরু, এরা মানুষের খুব কাছের। আমাদের সাথে তাদের ইমোশন জড়িয়ে আছে, আবেগ জড়িয়ে আছে। আমরা নিজেদের সাথে তাদের আবেগকে মেশাতে পারি, তাদেরকে আপন বলে ভাবতে পারি। কিন্তু সব প্রাণীকে কি আমরা আপন বলে ভাবতে পারি? না। আপনার এই শরীর আপনার চেতনাকে বয়ে নিয়ে যাচ্ছে, যাতে করে আপনার শরীরের হওয়া প্রতিটা আঘাত, শরীরের সাথে হওয়া প্রতিটা ঘটনা আপনার চেতনাকে শিক্ষা দিতে পারে, আপনার চেতনা ঊর্ধ্বমুখী হতে পারে। এই কারণেই পঞ্চতত্ত্বের তৈরি, এই কারণেই এই সৃষ্টির তৈরি, আর এই কারণেই মানুষ আর অন্য প্রাণীর তৈরি, অন্য বস্তুর তৈরি। মানুষের জীবনে যে কেবলমাত্র একটা প্রাণী বা একটা মানুষই প্রভাব ফেলে তা নয়। আপনারা চারপাশে দেখুন যে সমস্ত কটা বস্তু আছে, প্রতিটা বস্তু আপনার জীবনে প্রভাব ফেলে। প্রতিটা বস্তু ক্রমাগত, প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী, প্রতিটা বস্তু, এই চারপাশে যা কিছু আছে,
সেই সমস্ত কিছু ক্রমাগত আপনাকে সাহায্য করছে নিজের চেতনাকে ঊর্ধ্বমুখী করতে, আপনাকে কিছু না কিছু শেখাতে। আর আপনার শেখা প্রতি মুহূর্তের প্রতিটা জিনিস, প্রতিটা অভিজ্ঞতা আপনার চেতনাকে ঊর্ধ্বমুখী করে। আর আপনার করা প্রতিটা ভুল, প্রতিটা পাপ আপনার চেতনাকে ধীরে ধীরে অধোমুখী করে নিয়ে যায়। আজকে আমরা শিখবো এই তত্ত্বের ব্যাপারে, যে তত্ত্বের কারণে আপনার জীবন হয় সুখকর হয়, আর নয় দুর্ভাগ্য বলে আপনি সেটাকে আখ্যায়িত করেন। কোন তত্ত্বের কারণে কি হয়, আর কোন তত্ত্ব আপনার কোন বৈশিষ্ট্য করে তোলে, আজকে আমরা সেটাই শিখবো। কিভাবে এটা আপনার জীবনে প্রভাব ফেলে। চলুন শুরু করা যাক। মানুষের শরীর এই 5টা তত্ত্ব দিয়েই তৈরি। তাই আমাদের ইনস্টিংক্ট কীরকম হবে, আমাদের বৈশিষ্ট্য কীরকম হবে, আমরা কোন ধরনের কাজ করতে পছন্দ করব, তা নির্ভর করে আমাদের শরীরে এই 5টা তত্ত্বের ব্যালেন্স কীরকম হয়ে আছে তার উপর। 5টা তত্ত্বের এই যে সিকোয়েন্সটা সেটা শুরু হয় অগ্নিতত্ত্ব দিয়ে। কারণ অগ্নিতত্ত্ব সৃষ্টিকে বোঝায়, নতুন করে কোনো কিছুকে শুরু করাকে বোঝায়, বা অবস্থার পরিবর্তন, রূপান্তর, ট্রান্সফরমেশনকে বোঝায়। আপনি যখনই কোনো কিছু নতুন করে শুরু করতে যাবেন, কোনো কিছু তৈরি করতে যাবেন, অগ্নিতত্ত্ব ছাড়া আপনি সেটা ভাবতেই পারবেন না। অগ্নিতত্ত্ব দিয়েই আপনাকে শুরু করতে হবে। পৃথিবী সৃষ্টির সময় কি প্রথম থেকেই বাসযোগ্য ছিল? পৃথিবী সৃষ্টির সময় ছিল বিস্ফোরণ থেকে উৎপন্ন হওয়া একটা অগ্নিপিণ্ড, অর্থাৎ অগ্নিতত্ত্ব। একটা ভ্রূণ সৃষ্টি হওয়ার জন্য পুরুষ এবং নারীর মিলনের ফলে যে তাপ উৎপন্ন হয়, সেটাও অগ্নিতত্ত্বই, যার থেকে ভ্রূণের সৃষ্টি হয়। আপনি যখন কোনো কিছু সম্পর্কে গভীর চিন্তা করতে থাকেন, আপনি এক জায়গাতে বসেই চিন্তা করছেন, কিন্তু যখনই আপনি গভীর চিন্তা করবেন, আপনার মনের মধ্যে অনেক চিন্তা তৈরি হতে থাকবে, ধীরে ধীরে আপনার মস্তিষ্ক গরম হতে থাকে। তার কারণ এই অগ্নিতত্ত্বই আপনার মনের মধ্যে থেকে সমস্ত কিছু সৃষ্টি করছে। যে কোনো কিছু তৈরি করার সময় বা যে কোনো কিছু তৈরি করতে গেলে অগ্নিতত্ত্ব অবশ্যই প্রয়োজন পড়ে। অগ্নিতত্ত্ব ছাড়া আমরা কোনো কিছু তৈরি করার কথা বা অবস্থার রূপান্তর ঘটানোর কথা ভাবতেই পারি না। আমরা এর উদাহরণ অনেক পাই, প্রতিদিন পাই, দৈনন্দিন জীবনে আমরা এর ব্যবহার করতেই থাকি। সূর্যকে আমরা সৌরজগতের রাজা বলে চিনি, যার মধ্যে ক্রমাগত আগুন জ্বলছে। সূর্য তাই অগ্নিতত্ত্বের গ্রহ। তাই কেবলমাত্র আমরা যদি সূর্যকে বুঝে নিতে পারি, আমরা অগ্নিতত্ত্ব সম্পর্কে অনেকটা আইডিয়া বা ধারণা পেয়ে যাব। সূর্য সৌরজগতের রাজা বলে সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘুরছে। সূর্যের উপর এটা দায়িত্ব আছে সমস্ত গ্রহ অবধি সূর্যরশ্মি পৌঁছে দেওয়ার। আমরা কি এটা বলতে পারি যে সূর্য সৌরজগতের রাজা হয়ে সমস্ত ধরনের পাওয়ার আর প্রিভিলেজ এনজয় করে, যে তাকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘুরছে? না। তার কারণ সূর্যকে যে আমরা রাজা বলছি, তাকে আমরা রাজা এই কারণে বলছি, তার কারণ সূর্য নিজেকে দাহ করে অন্যদেরকে আলো দিচ্ছে। আমরা জানি যে সূর্য এক জায়গায় স্থির নেই, তার কারণ তার মধ্যে ক্রমাগত বিস্ফোরণ হয়ে চলেছে। আর যখনই কোনো বস্তুর অবস্থা রূপান্তর ঘটে, তার মধ্যে শক্তি তৈরি হয়। আর সূর্যের মধ্যে এই বিস্ফোরণগুলো ক্রমাগত ঘটছে বলে সূর্যের মধ্যে যে শক্তি তৈরি হচ্ছে, সেই শক্তির কারণেই সূর্য স্থির থাকে না। সূর্য ক্রমাগত একটা অভিমুখে ছুটে চলেছে, আর তাকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা ছুটে চলেছে। তাই সূর্য তার প্রিভিলেজ বা পাওয়ার এনজয় করছে না রাজা হওয়ার, সে তার দায়িত্ব পালন করছে নিজেকে দাহ করে অন্যদেরকে আলো দেওয়ার। তার জন্য সে ক্রমাগত নিজেকে শেষ করছে। ঠিক এইটাই অগ্নিতত্ত্বের বৈশিষ্ট্য। তত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে লিডারশিপ কোয়ালিটি দেওয়া, আপনাকে দায়িত্ব নেওয়ার ক্ষমতা দেওয়া, আপনাকে ত্যাগ করতে শেখানো। কারণ সূর্যের তুল্য ত্যাগ কোনো গ্রহ করে না, কেউ করে না। তার কারণ সূর্য নিজেকে দাহ করে অন্যকে আলো দেয়। আর যখনই দেখবেন যে কোনো জিনিসের মধ্যে ক্রমাগত বিস্ফোরণ হয়ে চলেছে বা প্রতিক্রিয়া বিক্রিয়া হয়ে চলেছে, তার অবস্থার যখন পরিবর্তন হচ্ছে, মানুষের মধ্যে অবস্থার পরিবর্তন কখন হয়? আপনি ভালো করে ভেবে দেখুন, আপনি 5 বছর আগে যা ছিলেন, আজকেও কি সেই একই ব্যক্তি আছেন? 5 বছর আগে আপনাকে একটা প্রশ্ন করলে আপনি যে উত্তর দিতেন, আজকেও কি সেই প্রশ্নের সেই উত্তরটাই আপনি দেবেন? নিজের করা পুরনো ফেসবুক পোস্টগুলো দেখে আপনার কি মনে হয়? হাসি পায় না বা রাগ হয় না নিজের উপর? অর্থাৎ আপনি পরিবর্তন হয়েছেন। তার কারণ আপনি ক্রমাগত নিজের মধ্যেকার যে ভাবনাগুলো আছে সেগুলো রূপান্তর ঘটিয়েছেন। তাই অগ্নিতত্ত্ব আপনার পরিবর্তনকেও বোঝায়, নতুন কিছু স্বেচ্ছায়, নতুন কিছু শিখে নিয়ে নিজের পরিবর্তন করাকে বোঝায়। আপনি যখনই দেখবেন যে কোনো ব্যক্তি ত্যাগ করতে পারছে না, কোনো ব্যক্তি দায়িত্ব গ্রহণ করতে পারছে না বা নেওয়া দায়িত্ব পালন করতে পারে না,
কেবলমাত্র নিজের পাওয়ার এবং প্রিভিলেজটাকে এনজয় করে চলে, স্যাক্রিফাইস করতে পারে না, আপনি জানবেন তার মধ্যে অগ্নিতত্ত্বের ডিসব্যালেন্সড আছে তার শরীরে। সে হয়তো আজকে পাওয়ারে আছে, কিন্তু বেশি দিন সে থাকতে পারবে না। তার কারণ পাওয়ার হোল্ড করতে গেলে অগ্নিতত্ত্বের সঠিক ব্যালেন্স শরীরে থাকা প্রয়োজন। আপনাকে ত্যাগ করতে হবে, কারণ রাজা হতে গেলে, রাজা যদি ত্যাগ না করে, রাজা যদি মোহে আবদ্ধ হয়ে থাকে, রাজা যদি ক্রমাগত শিখে নিজেকে পরিবর্তন না করতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির হিসেবে, তাহলে সে রাজা বেশি দিন থাকতে পারবে না। রাজা থাকতে গেলে প্রজার কথা ভেবে, যেমন সূর্য করে বাকি গ্রহদের মধ্যে আলো পৌঁছে দেওয়ার কারণে সে নিজেকে ক্রমাগত দাহ করেছে, সে একটা নির্দিষ্ট অভিমুখে ছুটছে তার মধ্যে শক্তি তৈরি হওয়ার কারণে। আমরা কি ভাবি? আমরা ভাবি যে, বা বাকি গ্রহদের পার্সপেক্টিভ কি, যে সূর্য রাজা, তাই সূর্য নিজের মতো করে চলছে, আমরা প্রজাতেই আমরা বাধ্য রাজার পিছনে চলার, কিন্তু তা না। রাজা যদি এক জায়গায় স্থির থাকে, নিজের মধ্যে পরিবর্তন না এনে থমকে যায়, রাজা যদি একটা নির্দিষ্ট অভিমুখে না ছোটে, তাহলে সমাজ হারিয়ে যাবে, সমাজের মধ্যে ঐক্যবদ্ধ ভাব হারিয়ে যাবে। আপনি দেখুন, আপনারা যারা রাজনীতি বোঝেন, পলিটিক্যাল সায়েন্সে যারা স্টুডেন্ট, তারা এটা বুঝতে পারবেন যে একটা সমাজ তখনই ঐক্যবদ্ধ থাকে যখন সমাজের মধ্যে একটা নির্দিষ্ট আইডিওলজি থাকে। যখনই সমাজের মধ্যে স্বাধীনতা চলে আসে, লিবারালিজম যখন পার্সোনাল লেভেলে চলে আসে, তখনই প্রতিটা ব্যক্তি যখন নিজের সিদ্ধান্তকে, নিজের ব্যক্তিত্বকে সম্পূর্ণটা দিয়ে ফুটিয়ে তুলতে চায়, তখন প্রতিটা ব্যক্তির মধ্যে এতটা মতভেদ তৈরি হয় যে সমাজের আর অস্তিত্বই থাকে না, রাজা থেকেও না থাকার মতো হয়ে যায়। সমাজের মধ্যে ঐক্যবদ্ধ ভাব না থাকার কারণে দেশের কোনো অস্তিত্বই থাকে না, লিমিট যেটা সীমানা, সেই সীমানার কোনো মূল্য থাকে না, দেশের আর কোনো ফেস ভ্যালু থাকে না। ঠিক তেমনই এখানেও হয়, সূর্যকে একটা নির্দিষ্ট অভিমুখে চলতে হয়, তার কারণ সে যদি নির্দিষ্ট অভিমুখে না চলে, নিজেকে দাহ করে একটা নির্দিষ্ট অভিমুখে না চলে, তাহলে গ্রহরা নির্দিষ্ট কক্ষপথে তাকে কেন্দ্র করে ঘুরতে পারবে না, গ্রহরা হারিয়ে যাবে। ঠিক তেমনই আমাদের সমাজেও এটাই হয়। অগ্নিতত্ত্ব আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি দেয়, অগ্নিতত্ত্ব আমাদের মধ্যে জ্ঞান গ্রহণ করে নিজেদেরকে ক্রমাগত পরিবর্তন করার ক্ষমতা দেয়, অগ্নিতত্ত্ব আমাদের মধ্যে সৃষ্টি করার ক্যাপাসিটি দেয়। আপনি দেখবেন যে ব্যক্তি ত্যাগ করতে পারে না, দায়িত্ব নিতে পারে না, দায়িত্ব নিয়ে নিজেকে ত্যাগ করে বড় হতে পারে না, অন্যদেরকে সাহায্য করতে পারে না, সে ব্যক্তি জীবনে একটা লিমিটের বাইরে কখনো বড় হতে পারবে না বা উঁচু জায়গায় যেতে পারবে না। তার কারণ অগ্নিতত্ত্ব ডিসব্যালেন্স আছে। যার মধ্যে অগ্নিতত্ত্বের ব্যালেন্স থাকবে, সে প্রতিনিয়ত নতুন কিছু শেখার জন্য উদ্গ্রীব থাকবে, সে কখনো ভয় পাবে না। আপনি দেখুন যে আমরা রাতে কেন কোনো কিছু শুরু করি না, আমরা কেন দিনে শুরু করি? তার কারণ যে জিনিসটা আমরা রিস্ক নিতে রাত্রিবেলা ভয় পাই, আমরা আশা করি যে দিনের আলোতে আমরা সেই কাজটা করতে পারবো। অর্থাৎ অগ্নিতত্ত্ব, আলো আমাদেরকে রিস্ক নেওয়ার ক্ষমতা দেয়। যে ব্যক্তির মধ্যে অগ্নিতত্ত্বের ডিসব্যালেন্সড আছে, সে কখনো নিজের ইমাজিনেশন থেকে বার করে কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না, সেই রিস্কটা সে নিতেই পারবে না, নতুন কিছু শেখার জন্য সে উদ্গ্রীব থাকবে না। এই অগ্নিতত্ত্ব যদি আপনি নিজের শরীরে ঠিক করতে চান, আপনি দেখুন নিজের চারপাশে যে সমস্ত ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকের মধ্যে আপনি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারেন যে কার মধ্যে অগ্নিতত্ত্বের ব্যালেন্স আছে আর কার মধ্যে অগ্নিতত্ত্বের ব্যালেন্স নেই। আর যদি ব্যালেন্স না থাকে, আপনার নিজের মধ্যেও যদি না থাকে, কিভাবে সেটা করবেন সেটাও জেনে নিন। যখনই আপনি প্রতিদিন দিনের শুরু করতে যাচ্ছেন, প্রতিদিন দিনের শুরু করুন একটা প্রদীপ জ্বালিয়ে, নিজে হাতে একটা প্রদীপ জ্বালিয়ে। আপনি প্রতিদিন কয়েক পাতা করে পড়ুন, বই পড়ুন বা নতুন কিছু শেখার চেষ্টা করুন। প্রতিদিন কিছু করে ক্যালকুলেটেড রিস্ক নিন। কিছু রিস্ক এমন নিন যেটা আপনি নিজেকে বুঝিয়ে নেবেন যে এই রিস্কটা নিয়ে যদি আমি এটা হারিয়েও ফেলি, আমার কিছু যায় আসবে না, আমার কিছু ক্ষতি হবে না। যখন আপনি ক্যালকুলেটেড রিস্কগুলো নিতে থাকবেন, তখন আপনার একটা অভ্যেসের মধ্যে চলে আসবে, ধীরে ধীরে আপনি বড় রিস্ক নিতে পারবেন। আর প্রতিদিন কিছু করে স্যাক্রিফাইস করার চেষ্টা করুন। আপনি যেটা জানবেন যে এটা আমি কোনো মতেই স্যাক্রিফাইস করতে পারবো না, আপনি তার থেকে কিছু অংশ স্যাক্রিফাইস করার চেষ্টা করুন, এবং সেটা ম্যান্ডেটরিলি মনিটারি না। এগুলো যদি প্রতিনিয়ত আপনি করতে থাকেন, অগ্নিতত্ত্বের যে কোয়ালিটিগুলো আছে, সেই কোয়ালিটিগুলো যেগুলো আপনার মধ্যে ডিসব্যালেন্সড আছে, সেগুলোকেই আপনি যদি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার চেষ্টা করেন, অগ্নিতত্ত্ব ডিসব্যালেন্সড হওয়ার কারণে আপনার যে কুফলগুলো আপনি পাচ্ছিলেন, সেগুলো ধীরে ধীরে ইমপ্রুভ হতে থাকবে আপনার জীবনে, আর আপনি ভালো রেজাল্ট পাওয়া শুরু করবেন।
আর এটাকে জ্যোতিষে কি করে কাজে লাগাতে হয়, আপনি দেখবেন যখন এই ব্যক্তির মধ্যে, আপনার জ্যোতিষে বোঝার জন্য আপনার কারো চার্ট বোঝার, কুষ্টি দেখার প্রয়োজন পড়বে না। আপনি দেখুন যে কোনো ব্যক্তি যখন রিস্ক নিতে জানে না, স্যাক্রিফাইস করতে জানে না, নিজের দায়িত্ব ছেড়ে রেখে চলে যায়, পালন করতে পারে না কমপ্লিটলি, অন্যের জন্য নিজেকে দাহ করে কিছু করতে পারে না, নিজের ক্ষতি করে অন্যের ভালো করতে জানে না একটা দায়িত্বে থাকা সত্ত্বেও। কারণ দায়িত্ব মানেই, পাওয়ার ইজ নট আ প্রিভিলেজ টু এনজয়, পাওয়ার ইজ আ রেসপন্সিবিলিটি টু পারফর্ম। এই লাইনটার মানে যে বোঝে না, তার শরীরে ফায়ার এলিমেন্ট বা অগ্নিতত্ত্বের ডিসব্যালেন্সটা আছে। আর যখনই আপনি দেখবেন যে ব্যক্তির কারেজ নেই, সাহস নেই, রিস্ক নেওয়ার ক্ষমতা নেই, দায়িত্ব পালন করতে পারে না, এই সমস্ত কিছু ফায়ারি তত্ত্বের যে গুণগুলো আছে সেগুলো যখন কারোর মধ্যে থাকবে না, আপনি জানবেন ফায়ারি এলিমেন্ট দিয়ে তৈরি যে দুটো সেলেস্টিয়াল প্ল্যানেট আছে, গ্রহ আছে, সূর্য আর মঙ্গল, এই দুটোতে চারটে দুর্বল হয়ে আছে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখে বলছি। যারা জ্যোতিষ শিখছেন তাদের জন্য এইটা কাজে লাগবে, যারা জানেন না তারা এটা স্কিপ করতে পারেন। এবার আপনি আসুন সিকোয়েন্সের দ্বিতীয় এলিমেন্ট, যেটা হলো আর্দি এলিমেন্ট, পৃথ্বীতত্ত্ব। পৃথ্বীতত্ত্ব কেবলমাত্র আপনার প্র্যাকটিক্যালিটিকে বোঝায়, আপনার ক্যালকুলেটিভ নেচারকে বোঝায়। যখনই দেখবেন কোনো ব্যক্তি প্রচণ্ড ক্যালকুলেশন করে চলছে, প্রচণ্ড ক্যালকুলেটিভ টাইপের, প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ রাখছে সব কিছুর ওপর, ইমোশনসের ওপরে গিয়ে প্র্যাকটিক্যালিটিকে গুরুত্ব দিচ্ছেন, তার পৃথ্বীতত্ত্ব খুবই ব্যালেন্সড হয়ে আছে। কিন্তু যখনই দেখবেন কোনো ব্যক্তি প্র্যাকটিক্যালি ভাবতে পারে না, কোনো কিছুর একদম সিস্টেমেটিক ক্যালকুলেটিভ অ্যাপ্রোচ কোনো একটা ব্যাপারে রাখতে জানে না, ক্যালকুলেশনস করতে পারে না, ডিপলি ভাবতে পারে না কোনো কিছু। আপনি দেখুন অগ্নিতত্ত্বে আপনি ভেবে নিয়েছেন, আপনার মধ্যে ইম্যাজিনেশন থেকে আপনি একটা জেনারেট করে নিয়েছেন একটা জিনিস, কিন্তু সেই জেনারেট করা জিনিসটাকে আপনি যদি বাস্তবায়িত করতে চান তাহলে আপনাকে পৃথ্বীতত্ত্বে এসে পরিশ্রম করতে হবে। পৃথ্বীতত্ত্ব আপনাকে ফিজিক্যালি পরিশ্রম করার ক্ষমতা দেয়। যদি এই তিনটে জিনিসই কারোর মধ্যে বিগড়ে যায় তাহলে সে কি মনিটারিলি গ্রো করতে পারবে না। এই কারণে পৃথ্বীতত্ত্ব আপনার আর্থিক স্থিতিকেও বোঝায়। যখনই কোনো ব্যক্তির মধ্যে আর্দি এলিমেন্টের ডিসব্যালেন্স থাকবে, সে যদি তখন প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করতে যদি না পারে, আপনি বলুন না, যদি কোনো ব্যক্তি সব কিছুর উপর প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ না রেখে একটা ইমোশনাল অ্যাপ্রোচ রেখে চলে, সে কি মনিটারিলি গ্রো করতে পারবে? তাকে তো সবাই ঠকিয়ে চলে যাবে। এটাই পৃথ্বীতত্ত্বের গুণ। আপনি দেখুন যে যখন আমরা কোনো রিচুয়ালস করি, তখন যে কোনো কিছু পুজো করি যখন, বা কোনো আমাদের হিন্দু ধর্মে যা কিছু রিচুয়ালস আছে আমরা পালন কেন করি, কেন এত সিস্টেমেটিক হিন্দু ধর্মকে কেন এত পুরনো বলা হয়, কেন এত সায়েন্টিফিক বলা হয়, এই কারণে রিচুয়ালসের শুরু হয় সবসময় অগ্নি দিয়ে। তারপর আমরা ভগবানকে নৈবেদ্য অর্পণ করি, যে নৈবেদ্যটা আমরা ভগবানকে অর্পণ করি সেটা আসে পৃথ্বীতত্ত্বে। পৃথ্বীতত্ত্ব আমাদের ফুড হ্যাবিটসকেও বোঝায়। যখনই আমাদের মধ্যে ফুড হ্যাবিটস ডিসব্যালেন্সড হয়, তখনই আমাদের পৃথ্বীতত্ত্ব কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকে বা ডিসব্যালেন্সড হতে থাকে। কিছু কিছু কমিউনিটি আছে যারা জন্ম থেকেই যারা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখে জীবনের, আর তারাই জন্মগতভাবে তারা খুব বিজনেস ওরিয়েন্টেড মাইন্ডসেট নিয়ে চলে। তাদের ভালো করে খেয়াল করে দেখবেন তাদের ফুড হ্যাবিটস কিন্তু প্রচণ্ড কন্ট্রোলড। তাদের ফুড হ্যাবিটসের মধ্যে স্পেশাল খুবই বিশেষ রকমের কিছু আপনার রিচুয়ালস আছে, নিয়ম আছে, যেগুলোকে তারা পালন করে চলে। বিকজ এই আর্দি এলিমেন্টই আপনাকে টাকা দেয়, খুব ক্লিয়ারলি আর্দি এলিমেন্টই আপনাকে মনিটারিলি গ্রো করায়। এটা গেল আপনার পৃথ্বীতত্ত্ব। নেক্সট আমি যদি আসি আপনার এয়ারি এলিমেন্ট, থার্ড এলিমেন্ট এয়ারি এলিমেন্ট, বায়ুতত্ত্ব। থট প্রসেসকে বোঝায় বায়ুতত্ত্ব আপনার। যখনই আপনি মনে হচ্ছে যে আপনি কোনো কিছুর কুইক ডিসিশন নিতে পারছেন না, কুইক থিঙ্কিং করতে পারছেন না, আপনার কোনো কিছু ভাবতে বা চিন্তা করতে আপনার ডিলে হচ্ছে, এয়ার এলিমেন্ট ডিসব্যালেন্সড আছে। আপনি নিজের চিন্তা ভাবনার মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে কি ভেবে রেখেছেন, কি একটা ভাবনার বীজ বা চিন্তার বীজ আপনি বপন করে রেখেছেন, তার উপরেই নির্ভর করছে আপনার ভবিষ্যতের, আপনার চাহিদা, আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু, আপনার যে ডিজায়ার্স, তার সমস্ত কিছু নির্ভর করছে ওই একটা আপনার নিজের সাবকনসিয়াস মাইন্ডে বপন করা চিন্তার উপর। লিমিটটা আপনি নিজে ঠিক করেন আপনার চিন্তার। প্রত্যেকটা মানুষেরই, ভগবান মানুষের চিন্তার কোনো লিমিট রাখেনি। আপনি দেখুন যে একটা মানুষ আছে যে কোনো কিছু ভাবতেই পারে না, যে নতুন করে যে সিস্টেমকে নিজের মতো করে আপন করে নিতে পারে না। আর একটা মানুষ আছে যে প্রতিনিয়ত সে ক্রিয়েট করেই চলেছে, তার মধ্যে আইডিয়াস জেনারেট হচ্ছে, থট প্রসেসে কুইক থিঙ্কিং করতে পারছে, সে নিজের চিন্তাগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারছে। আর একটা মানুষ আছে যে চিন্তা ভাবনা করতেই পারে না, তার ডিসেবিলিটি আছে। কেন? এই লিমিটটা মানুষ নিজে ঠিক করে। মানুষ যদি নিজে একবার ভেবে নেয় নিজের যে আমার চিন্তার একটা লিমিট আছে, বাউন্ডারিটা সে নিজে সেট করে নেয়, সে কখনো বড় হতে পারবে না, কারণ সে লিমিটটা সে নিজে ঠিক করেছে। সে যে থট প্রসেসের বীজটা সে নিজে বপন করছে নিজের সাবকনসিয়াস মাইন্ডে। তেমনই
যে পারছে সেই লিমিটটাকে ব্রেক করতে, যে পারছে লিমিটের বাইরে গিয়ে কিছু ভাবতে, সে নিজে সেই বীজটাও নিজের সাবকনসিয়াস মাইন্ডে বপন করেছে। তো আপনার যে থট প্যাটার্নটা তা ডিপেন্ড করছে আপনার ইয়ারি এলিমেন্টের ওপর, এবং এই ইয়ারি এলিমেন্টই আপনাকে আপনার পরিবেশকে বোঝায়। আপনি যখনই দেখবেন যে আপনার কোনো কিছুর আপনি স্টাক হয়ে গেছেন একটা পরিবেশে, আপনি একটা পরিবেশে যখন আপনার মনে হবে যে আপনি স্টাক হয়ে গেছেন, আপনি এখান থেকে বেরোতে পারছেন না, বা আপনার যে থট প্যাটার্ন আছে সেখানে আটকে গেছে, আপনি কোনো কিছু নতুন করে ভাবতে পারছেন না, দ্যাটস বিকজ অফ ইউর এয়ার এলিমেন্ট। আপনার বায়ু তত্ত্ব স্টাক হয়ে গেছে এক জায়গায়। এটাকে পরিবর্তন করার জন্য আপনাকে এই বায়ু তত্ত্বেরই হেল্প নিতে হবে। যখনই দেখবেন যে আপনার চারপাশে, আপনি বলেন না মডার্ন জেনারেশনের মানুষের বলে যে প্রচণ্ড টক্সিক পার্সনে আপনার চারপাশ ভরে উঠেছে, দ্যাটস বিকজ অফ ইউর ডিসব্যালেন্সড এয়ারি এনার্জি। আপনার বায়ু তত্ত্বের ডিসব্যালেন্সের কারণেই এটা হচ্ছে। এটাকে চেঞ্জ করতে গেলে কি বোঝায়, আপনি দেখুন যে প্রত্যেকটা যে এরিয়া আছে, প্রত্যেকটা যে জায়গা আছে, প্রত্যেকটা জায়গার মধ্যে আলাদা আলাদা এনার্জি আছে। ট্রাভেল করতে আমরা কেন বলি, কেন আমরা জল হাওয়া পরিবর্তন করতে বলি? যে দেখুন, ভ্রমণ করাকে না জল হাওয়া পরিবর্তন করা বলে। আর অন্য কোনো তত্ত্বের কিন্তু পরিবর্তন আমরা বলি না, আমরা বলি জল হাওয়া পরিবর্তন করতে গেছে। তার কারণ এই বায়ুতত্ত্ব আর জলতত্ত্ব, এই দুটো তত্ত্বই এমন যে এই দুটো তত্ত্ব মিলে একটা এরিয়ার একটা আলাদা এনার্জি তৈরি করে। আপনার এরিয়ার যে এনার্জি, আপনার এরিয়া থেকে আপনি যদি কয়েক কিলোমিটার দূরে যান, সেই এরিয়ার কিন্তু একই এনার্জি নয়। আপনি যখনই দেখবেন যে আপনার একটা জায়গায় স্টাক হয়ে গেছেন, আপনি থট প্রসেস দিক থেকে আপনি আটকে গেছেন, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, ব্রেক হচ্ছে না, আপনার উচিত তখন ভ্রমণ করা। তার কারণ আপনার বায়ু পরিবর্তন করা প্রয়োজন আছে। যে এয়ার এলিমেন্ট আপনাকে আটকে দিয়েছে, যে এয়ার এলিমেন্টের প্যাটার্নের মধ্যে আপনি বন্দী হয়ে আছেন, সেই এয়ার এলিমেন্টটা আপনার পরিবর্তন করা প্রয়োজন, যাতে করে আপনার থট প্যাটার্নটা আবার নতুন করে শুরু হতে, নতুন করে আপনাকে ভাবাতে পারে, সেটা ব্রেক হয়। জল হাওয়ার পরিবর্তন, কারণ এয়ারি এলিমেন্ট সেই পার্টিকুলার এরিয়ার এনার্জি বহন করে। তো আপনার চারপাশের পরিবেশটা কীরকম, সেটাও এয়ারি এলিমেন্টের কারণেই হচ্ছে। এয়ারি এলিমেন্টকে ঠিক করার অনেক উপায় আছে। এয়ারি এলিমেন্টকে ঠিক করার, আপনি দেখুন আমরা যে মন্ত্রা চ্যান্টিং করি, আমি বললাম না রিচুয়ালসের মধ্যে আমরা প্রথমে মানে দিয়া জ্বালালাম অগ্নিতত্ত্ব ব্যবহার করে, তারপর আমি ভগবানকে নৈবেদ্য অর্পণ করলাম, তারপর আমি কি করি, তারপর আমি মন্ত্রা চ্যান্টিং করি। তো এই যে মন্ত্রা চ্যান্টিং অ্যাকচুয়ালি কি, রিদম, মিউজিক, রিদম। আপনি দেখবেন যে মন্ত্র একটা জিনিস, যে আপনি একটা মন্ত্র উচ্চারণ করে নিলেন হয়ে গেল না, প্রতিটা মন্ত্রের একটা পার্টিকুলার রিদিম আছে, একটা অর্থ আছে, সেইটা রিদিমটা একটা অর্থ বহন করে। আমাদের যে সংস্কৃত মন্ত্রগুলো আছে, বৈদিক চ্যান্টিংগুলো যেগুলো আছে, তার একটা রিদিম আছে, ওই রিদিমের বাইরে কিন্তু সেই চ্যান্টিং হয় না। ওই রিদিমটা অ্যাকচুয়ালি আপনার ওই ইয়ারি এলিমেন্টের প্যাটার্নটাকে বহন করে। আপনি যখন মন্ত্র চ্যান্টিংয়ের রেমেডি এই কারণে দেওয়া হয়, পূজা পাঠের সময় মন্ত্র চ্যান্টিং এই কারণে করা হয়, যাতে করে আপনার সেই যে আপনি কাজটা শুরু করতে যাচ্ছেন, সেই কাজটা শুরু করার সময় আপনার যে এয়ারি এলিমেন্ট এতদিন ব্লক হয়েছিল, সেটা যাতে ওপেন হতে পারে, আপনার থট প্রসেসটা সেটা নতুন করে শুরু হতে পারে, নতুন করে খুলতে পারে। যখনই আপনি আটকে যাবেন কোনো একটা জায়গায়, আপনার এয়ারি এলিমেন্টের হেল্প এইভাবে নেওয়া উচিত। আপনি মন্ত্র চ্যান্টিং করতে পারেন, আপনার যে আপনি যে কথা বলছেন এটাও এয়ারি এলিমেন্ট, আপনি যে শুনছেন এটাও এয়ারি এলিমেন্ট। আপনার জীবনে যা কিছু দেখুন প্রবলেম এই দুটোর কারণেই হয়, বলা আর শোনা। পাপ এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে বেরোয়, পুণ্য এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে বেরোয়, ভাইস ভার্সা প্রসেস। এটাকে আপনাকে ব্রেক করতে হবে। যখনই আপনি দেখবেন যে আটকে গেছেন, আপনি আপনি নিজের এই দুটোকে ঠিক করার চেষ্টা করবেন। পারপাসে পারিপার্শ্বিক পরিবেশে যারা আছে সেই প্যাটার্নটাকে ব্রেক করবেন, সেখান থেকে লিভ নেবেন, অন্য কোথাও যাবেন, নিয়ে এটাকে ঠিক করবেন। নিজের এয়ার এলিমেন্টটাকে নিজের কথাবার্তার মাধ্যমে ঠিক করবেন, পূজা পাঠ করবেন, মন্ত্র চ্যান্টিং করবেন, অথবা এইখানটাকেও ডাইরেক্টলি আপনি মিউজিক থেরাপির থ্রুতে ঠিক করতে পারেন, কারণ সেটাও রিদম। আপনি যখন ডেলি মন্ত্র চ্যান্টিংয়ের মধ্যে থাকেন বা একটা নির্দিষ্ট মিউজিক থেরাপির মধ্যে থাকেন, একটা নির্দিষ্ট রিদমের মধ্যে নিজের লাইফটাকে নিয়ে যান, আপনার থট প্রসেসটা সেটার সাথে ম্যাচ হয়ে একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে, যেটার কারণে আপনি গ্রো করতে পারেন। আপনি এইভাবে নিজের এয়ারি এলিমেন্ট ঠিক করতে পারেন। এডি এলিমেন্টকে ঠিক করার আরেকটা উপায় আছে। আপনি দেখুন আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, এটাও এয়ার এলিমেন্ট। আপনার যে পুরো রেসপিরেটরি সিস্টেমটা, এটা আপনার এয়ার এলিমেন্টের থ্রুতেই চলছে। তো যখনই আপনি দেখবেন যে আপনার আপনার কোনো একটা জায়গায় আপনি আটকে গেছেন, আপনার যে এয়ার এলিমেন্টে যা কিছু প্রবলেম আমি বললাম সেগুলো আপনি ফেস করছেন, সিম্পলি তিনটে জিনিস আপনি করুন। নিজের প্রতিদিন সকালে ওটা প্রাণায়াম করুন, আপনার নিজের যে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াটা আছে ওটাকে নিয়ন্ত্রণ করুন। মিউজিক, আপনার যে প্লে লিস্টটা আছে না, যে প্লে লিস্টটা আপনি ডেলি শুনছেন, যেটা ডেলি শুনতে শুনতে আপনার এই এই পরিমাণ, এই যে পরিবেশটা আপনি নিজে তৈরি করেছেন, নিজের বন্ধু বান্ধবকে জড়ো করছেন, যেগুলো আপনার জীবনে টক্সিসিটি দিচ্ছেন, নিজের প্লে লিস্টটাকে চেঞ্জ করুন। আপনি যেমন ম্যাজিক দেখতে পাবেন, আপনি
কেবলমাত্র নিজের মোবাইলের প্লেলিস্ট চেক করার পর আপনি ম্যাজিক দেখতে পাবেন, বিকজ দ্যাট ইজ অলসো এয়ারি এলিমেন্ট। আপনি যে মুখে কথা বলছেন, আপনি আপনি যদি গান করা শুরু করেন, আপনি যদি মন্ত্র চ্যান্টিং করা শুরু করেন, যে ভাইব্রেশন আপনি পার্টিকুলারলি এখান থেকে বার করছেন, নিজের চারপাশটাকে যদি আপনি এই এয়ারি এলিমেন্টের থ্রুতেই ইনার্জাইজ করতে পারেন, আপনি দেখবেন আপনি নিজের লাইফে সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখতে পাবেন, আপনার থট প্রসেস খোলা শুরু করবে। দ্যাট ইজ আ হাই কোয়ালিটি রেমেডি অফ এয়ার এলিমেন্ট, বাট কেউ করিই না আমরা। যারা করে তারা বোঝে, যারা করে না তারা বুঝতেই পারে না। আপনি ভেবেই দেখুন না কখনো কেন আপনি গাড়ির হর্নে বিরক্ত হন, কেন আপনি একটা গাড়ির হর্নে বিরক্ত হন, আর কেন একটা সুন্দর রিদমে আপনি কেন শান্তি অনুভব করেন, তার কারণই এটা। নেক্সট যে এলিমেন্টটা আসছে সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট। সরি, আমি যারা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট আছে তাদের জন্য বলতে ভুলে গেলাম। যারা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট আছে তারা বুঝতে পারবে যে পৃথ্বীতত্ত্বে যখন আপনি দেখবেন যে পৃথ্বীতত্ত্ব কারোর মধ্যে ডিসব্যালেন্সড আছে, আপনি দেখবেন যে পৃথ্বীতত্ত্বের যে গ্রহগুলো যেমন মার্কিউরি বা 2, 6, 10 যে হাউসগুলো আছে সেগুলো অ্যাফ্লিকশনে যাবে। তার কারণ মার্কিউরি আপনার ক্যালকুলেটিভ, বুধ আপনার ক্যালকুলেটিভ কোয়ালিটিকে বোঝায়, কতটা আপনি ক্যালকুলেশন করতে পারেন, এটা বুধের ওপর নির্ভর করে। আর 2, 6, 10 এইটা আপনার অর্থ ত্রিকোণকে বোঝায়, যেটা আপনার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচকে বোঝায়। তো এই জিনিসগুলো উইক হয়ে যাবে। এয়ারি এলিমেন্টের ক্ষেত্রে কি হবে, যেগুলো আপনার এয়ারি এলিমেন্টের প্ল্যানেট, যেগুলো আপনার ডিজায়ার্সকে বোঝায়, থার্ড হাউস আপনার, 3rd, 7th, 11th এই হাউসেসগুলো আপনার উইক হয়ে যাবে। কি বললাম, ফায়ার এলিমেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস, ফায়ার এলিমেন্ট আপনার ইন্টেনশনকে বোঝায়। আপনি দেখুন যে পৃথিবীর সৃষ্টি হওয়াটা মূল উদ্দেশ্য ছিল, প্রসেসটা কিন্তু না। তো সেই কারণে ফায়ার এলিমেন্ট আপনার ইন্টেনশনকে বোঝায়। একটা কাজ করার জন্য আপনি কোন লিমিট অবধি যেতে পারেন। সূর্য একটা মহৎ উদ্দেশ্য তার কাছে স্থির, যে এই উদ্দেশ্যটা আমার কাছে স্থির, ইন্টেনশন এটা করার জন্য যে এক্সটেন্ট অবধি আমাকে যেতে হয় আমি যাবো, সেই কারণে সে নিজেকে দাওও করতে পারছে। তো আপনার ইন্টেনশন কতটা পিওর, কতটা পবিত্র, সেটা নির্ভর করে অগ্নিতত্ত্বের উপর। আপনি ভেবে দেখবেন যে নিজে যদি ভাবে বুঝতে পারেন যে কেন হিন্দু ধর্মে কেন মানুষকে দাহ করা হয়, কারণ অগ্নিতত্ত্বই সব থেকে পবিত্র তত্ত্ব। অগ্নির তুল্য পবিত্র তত্ত্ব আর নেই, তাই সব থেকে পবিত্র তত্ত্বে মানুষকে দাহ করা হয়, কারণ অগ্নি পাপকে ভক্ষণ করে। নেক্সট আপনার যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট বা জলতত্ত্ব। জলতত্ত্ব আপনার ইমোশনকে বোঝায়, আপনার মুডকে বোঝায়। যখনই ব্যক্তি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে ডিসব্যালেন্সড হয়ে থাকে, নিজের মুডের ওপর যে ব্যক্তির নিয়ন্ত্রণ থাকে না, অন্যের ওপর এক্সপেকটেশনস প্রচণ্ড বেশি পরিমাণে রাখতে থাকে। আপনি দেখুন না, যে ব্যক্তি ইমোশনালি স্টেবল না, সেই ব্যক্তি অন্যের ওপর নিজের আশা প্রত্যাশার ভার অন্যের ওপর চাপাতে থাকে। জলতত্ত্ব আপনার মেমোরিকে বোঝায়। তো আপনার বডির না, মানুষের বডির যে 70 to 75% যে অংশটা পুরোটা জল দিয়ে তৈরি। তো জল তত্ত্ব আমাদের শরীরের, আমাদের জীবনে প্রচণ্ড বেশি পরিমাণে একটা এফেক্ট ফেলে। তার কারণ হচ্ছে আপনার ব্রেনের মধ্যেও 70% ওয়াটার, 70 to 75% ওয়াটার দিয়ে তৈরি। আপনি কতটা জিনিসকে আটকে ধরে রাখতে পারেন, এটা আপনার জলতত্ত্বের উপর নির্ভর করে। আপনি দেখবেন যে ওয়াটার এলিমেন্টে যখন কারোর কাছে ডিসব্যালেন্স থাকে কারোর বডিতে, সে লেট গো করতে পারে না। সে এটা বোঝে না যে কোনটাকে ধরে রাখতে হবে আর কোনটাকে ছেড়ে দিতে হবে। কোনো একটা জিনিসকে যখন তার জীবনে হয়ে যায়, সেই একটা জিনিসকে ধরে সে অনেক দিন রেখে দেয়, জুইয়ে রেখে দেয় নিজের মধ্যে। যতদিন সেটাকে নিয়ে রাগারাগি করা যায়, যতদিন সেটাকে নিয়ে কষ্ট পাওয়া যায়, ইমোশনস না, মানুষ কখন এই জিনিসটা করে, যখন কোনো ব্যক্তি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে পারে না জীবনে, ইমোশনসের যার মধ্যে ব্যালেন্স নেই, নিজের মুডের ওপর যার নিয়ন্ত্রণ নেই, সেই অন্যের ওপর অতিরিক্ত পরিমাণে এক্সপেকটেশনস চাপাতে থাকে। আর যখনই আপনি অন্যের ওপর অতিরিক্ত পরিমাণে এক্সপেকটেশনস দিতে থাকবেন, তখনই আপনার হার্ট হওয়ারও পসিবিলিটি বাড়বে, আপনার কষ্ট পাওয়ার পসিবিলিটি বাড়বে, আর তখনই আপনি সেই মেমোরিগুলোকে জমাতে থাকবেন। তো ওয়াটার এলিমেন্টের রেমেডি করতে গেলে আপনাকে কী করতে হবে, লেট গো করা শিখতে হবে। নিজের মধ্যে যে ইমোশনসগুলো আপনার মধ্যে বোঝ হয়ে বহন করছেন আপনি, সেগুলোকে প্রতিদিন ক্ষমা করতে হবে। ক্ষমা করা ওয়াটার এলিমেন্টের কাজ। আপনি সারাদিন প্রতি জায়গায় গেলেন, বিভিন্ন মানুষের সাথে মিশলেন, দিনের শেষে যদি আপনি প্রত্যেকে ক্ষমা না করতে পারেন, তাহলে আপনি নিজের ওয়াটার এলিমেন্টকে দূষিত করছেন, নিজের বডিকে দূষিত করছেন, নিজের ওয়াটার এলিমেন্টকে দূষিত করছেন, আপনার মন দূষিত হচ্ছে। প্রতিদিন আপনি যদি প্রত্যেককে ক্ষমা না করতে পারেন, প্রতিদিন তার পরের দিন আপনি যখন ঘুম থেকে উঠবেন, দিনটা যে শুরু করছেন, আপনি নতুন করে শুরুই করতে পারবেন না, কারণ আপনার বডি পিউরিফাই হয়ে নেই, আপনার বডি আপনার দূষিত হয়ে আছে। আপনি লেট গো করতে পারেননি, আপনি কী করে নিজেদের একটা হ্যাপি লাইফ লিড করতে পারবেন? আপনাকে খুশি থাকতে গেলে ক্ষমা করতে হবে। আপনি যখনই কোনো ব্যক্তিকে ক্ষমা করতে পারেন না, সেই যে জমা আপনার ক্ষোভটা, লেট গো না করতে পারেন, দূষিত জলটা
যেহেতু আপনার বডিতে 70-75% ওয়াটার আপনার বডিতে রোগ এনে দেয়। আপনি দেখবেন যে যে সমস্ত ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণে রোগে ভুগছে, সুস্থ হতে পারছে না, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, তারা ক্ষমা করতে পারে না। তাদের সেই ক্ষমা না করতে পারার গুণটা তাদের মনের মধ্যে, তাদের কি, যাদেরকে তারা ক্ষমা করতে পারছে না তাদের কিচ্ছু ক্ষতি হয় না। আপনি এই কারণে দেখবেন যারা ক্ষতি করে তাদের তাদের জানা ক্ষতি হয়, যারা ক্ষমা করতে পারে না তাদেরকে, তাদের বেশি ক্ষতি হয় এই কারণে যে আপনি যে তাদেরকে ক্ষমা করতে পারেনি, তারা যে পাপটা আপনার সাথে করে গেছে সেই পাপটাকে আপনি জমিয়ে রেখেছেন নিজের মনের মধ্যে, আপনি সেটাকে ত্যাগই করতে পারেননি। আর সেই পাপটা আপনার মনের মধ্যে জমে থেকে আপনার ওয়াটার এলিমেন্টে মিশে গিয়ে, যেহেতু 70-75% ওয়াটার আপনার বডিতে রোগ এনে দেয়, ঘা, ক্ষত, পুঁজ, না কখনো না সারা রোগ, এগুলো এনে দেয় আপনার শরীরে। আপনার মন দূষিত হয়ে যায়, আপনার শরীর দূষিত হয়ে যায়, আপনি রোগ থেকে মুক্তই হতে পারেন না। ক্ষমা করতে শিখুন। আপনার যত ওয়াটার এলিমেন্ট পিওর থাকবে, শুদ্ধ থাকবে, আপনার বডি তত সুস্থ থাকবে। এগুলোই রেমেডি। প্রতিদিন এটা অভ্যেস করুন। সারা দিন ঘুরে এসে প্রত্যেককে নাম ধরে ধরে ক্ষমা করুন, তারপর ঘুমাতে যান। দেখবেন আপনার জীবনের যে প্রেশারটা আছে, 90-95% প্রেশার অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে, চলে গেছে। লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট, স্পেস এলিমেন্ট। স্পেস এলিমেন্ট আপনার মুক্ত ভাবকে বোঝায়। আপনি দেখবেন যে মন্দিরের যে চূড়াটা হয় সেটা সবসময়, গর্ভগৃহটা সবসময় চূড়া আকারে উপরে ফাঁপা থাকে স্পেস এলিমেন্ট রাখার জন্য। দৈনন্দিন জীবনে চলতে চলতে যখন আপনার মনে হয় আপনি মানে প্রচণ্ড ঘিঞ্জি একটা রুটিনে আপনি বাঁচছেন, তখন আপনার জীবনের আশাই হারিয়ে যেতে থাকে। আপনার মনে হয় যে কখন আপনি ঘিঞ্জি পরিবেশটা থেকে বেরিয়ে একটা ফাঁকা ব্রেক নেবেন। এই যে আমি বলছি ব্রেক, এই ব্রেকটাই স্পেস এলিমেন্ট, অর্থাৎ শূন্যস্থান। কোনো কিছু না করেও যে খুশিটা আসে, যে একটা সেন্স অফ হ্যাপিনেস আছে, এনজয়ের কথা বলছি না আমি, সেন্স অফ হ্যাপিনেসের কথা বলছি। মন থেকে শান্তির যে খুশিটা আসে, যে হ্যাপিনেস আপনি মানে মন খুলে না হাসলেও মনের মধ্যে একটা শান্তির, খুশির শান্তি আপনি অনুভব করতে পারেন, এটা স্পেস এলিমেন্ট থেকে আসে। আপনি দেখবেন যে দুজনের বাড়িতে যান, একজনের বাড়িতে আপনি গেলেন যার বাড়ির পরিবেশটা, যার ঘরের পরিবেশটা প্রচণ্ড ঘিঞ্জি, এখানে একটা জিনিস রাখা আছে, তারপরেই একটা পুরনো জিনিস রাখা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ফাঁকা জায়গায় নেই তার ঘরের মধ্যে। তার মনের স্থিতিটাকে দেখুন। আর যে একটা এমন একটা জায়গায় আছে যার মাথার উপরে ছাদটা অনেক উঁচু, ফ্ল্যাটে থাকে না, মাথার উপরে ছাদটা অনেক উঁচু, বাড়ির পরিবেশটা সুন্দর করে সাজানো গোছানো, ফাঁকা জায়গা আছে, নিঃশ্বাস নেওয়ার, খোলা নিঃশ্বাস নেওয়ার জায়গা আছে, তার মুডটা দেখুন। দুজনের ব্যক্তিত্বের মধ্যে আপনি আকাশ আর পাতাল তফাৎ পাবেন। এই কারণেই আপনি যখন মন্দিরের পারমিশনের মধ্যে প্রবেশ করেন, আপনি একটা এনার্জির তফাৎ এই কারণেই পান, তার কারণ ওই যে জল, হাওয়া বা স্পেস এলিমেন্টের তফাৎটা পুরোটা আপনি ওখানে অনুভব করতে পারেন। আপনার কারোর ওপর কোনো রাগ হলো, আপনি কোনো একটা ফ্লোতে আসেন, সেই ফ্লোতে থাকতে থাকতে ব্যস্ততার মাঝখানে আপনি তাকে যা ইচ্ছা করে বলে চলে নেন। রিগ্রেটটা কখন হয় বলুন তো? যখন আপনি ফাঁকা বসে আসেন তখন, রিয়েলিটি হিট করে তখন, যখন আপনি ফাঁকা বসে আছেন। এই যে কথাটা বলছি আমি, ফাঁকা, দ্যাট ইজ স্পেস এলিমেন্ট। টাইমের ক্ষেত্রেও, নিজের চারপাশের পরিবেশের ক্ষেত্রেও, নিজের বডির ক্ষেত্রেও। আপনি নিজের মাথার মধ্যে চিন্তা ভাবনাকে, নিজের মাথাটাকে যতটা ক্লাটার ফ্রি রাখবেন, যতটা আপনি নিজের মাথার মধ্যে ফাঁকা রাখবেন, তত আপনি স্পেস এলিমেন্টকে নিজের মধ্যে বাড়াচ্ছেন, তত আপনার জীবনে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, ভক্তি, এবং যে কেবলমাত্র স্পিরিচুয়ালিটি না, পূজা পাঠের কথা আমি বলছি না, সমস্ত কিছুর প্রতি, সমস্ত জনের প্রতি গ্র্যাটিটিউড রাখা, কৃতজ্ঞতা রাখা, যা আপনি পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা রাখা। আপনি দেখুন আমাদের জীবনে প্রবলেম এই কারণে আসে, তার কারণ আমরা 2 মিনিট সময় বার করে নিয়ে ভাবতেই পারি না যে আমাদের জীবনে আমরা অলরেডি কী কী পেয়ে বসে আছি। যখনই আমরা 2 মিনিট ফাঁকা পাই, 2 মিনিট ফাঁকা বসে আমরা যখন কোনো একটা কাজ করি মন দিয়ে, আমরা যখন সেই কাজটা ভালো করে অনুভব করতে থাকি যে এটা যে আমি করছি, আমি যে এখন নিঃশ্বাসটা নিচ্ছি, এই নিঃশ্বাসটাও যে আদতে আমি নিতে পারছি, অলরেডি কয়েক মিনিটের মধ্যে কয়েকজন মারা গেছে এই গোটা দুনিয়াতে। আপনি যখন এই লেভেলে ভাবতে শুরু, এই লেভেলের ভাবাটা আপনি তখনই ভাবতে পারেন যখন আপনি ফাঁকা বসে আছেন। এটা ডেইলি লাইফে ব্যস্ততার মধ্যে আপনি ভাবতে পারেন না। আর সেই কারণে তখন আপনার মধ্যে কৃতজ্ঞতাও আসে না, তখন আপনার মধ্যে ক্ষোভ আসে যে এই ব্যক্তি কেন এটা করছে না, ওই ব্যক্তি কেন এটা করছে না, আপনার এক্সপেকটেশনস ব্যক্তিরা মিট করতে পারছে না, তার কারণে আপনার মধ্যে ক্ষোভ আসে। যখন আপনি ফাঁকা বসেন, তখন আপনি যখন প্রতিটা জিনিসকে খুব ছোট্ট ছোট্ট করে অনুভব করা শুরু করেন, আপনি তখনই বুঝতে পারেন যে ঘরের কোণে কোনো একটা গাছ রাখা, কোনো একটা ফুলের ফুটে ওঠা, মৌমাছির ফুল থেকে মধু গ্রহণ করা, এই সমস্ত কিছু একটা ম্যাজিকের মতো লাগে আপনার কাছে। সমস্ত কিছুর মধ্যে আপনি একটা শান্তি খুঁজে পান, কৃতজ্ঞতা খুঁজে পান যে
আপনি অ্যাটলিস্ট যে গোটা শরীরটা নিয়ে বেঁচে আছেন, নিঃশ্বাস নিতে পারছেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে নতুন করে একটা সুযোগ পাচ্ছেন, নতুন কিছু তৈরি করার সুযোগ পাচ্ছেন, সেটা একটা কৃতজ্ঞতা বোধ আপনার মধ্যে থাকা উচিত। ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, সিস্টেমের প্রতি একটা বিশ্বাস রাখা উচিত যে রাত যখন হয় দিনও হয়, দিন আসে তো রাতও হয়, এই সিস্টেমটার প্রতি আপনার বিশ্বাস থাকা উচিত। কিন্তু এই ক্ল্যারিটি, এই যে বলছি ভাবনার ক্ল্যারিটি, দ্যাট ইজ স্পেস এলিমেন্ট। আপনি কতটা ভাবতে পারছেন, কতটা ডেপথে গিয়ে আপনি ভাবতে পারছেন, কতটা স্পিরিচুয়ালি আপনি গ্রো করতে পারছেন। কারণ আমরা যতই বলি স্পিরিচুয়ালি আমি গ্রো করতে চান, আই এম নট এ স্পিরিচুয়ালিস্টিক পারসন, এই যে স্পেস এলিমেন্টের স্পিরিচুয়ালিটি যদি আপনার মধ্যে না থাকে, স্পেস এলিমেন্টের কোয়ালিটি যদি আপনার মধ্যে না থাকে, আপনি জীবনে শান্তিতে তো থাকতে পারবেনই না, আপনার সাথে যে থাকবে সেও অশান্তিতে থাকবে। তার কারণ আপনি কোনো একটা কথা যখনই শুনলেন, আপনি যদি সেই সেই জিনিসটার প্রতি স্পেস এলিমেন্টের থ্রুতে ভাবতে না পারেন, ভাবনার উন্মুক্ততা যদি আপনি না রাখতে পারেন, সমস্ত দিক থেকে সেটাকে যদি বিচার না করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার সম্পর্ক খারাপ হতে থাকবে। স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে কি হয়, আপনি যখন ফাঁকা, মানে সন্ন্যাস কি আসলে, সন্ন্যাস আসলে মানে আমরা যাকে সন্ন্যাস বুঝি সারা জীবন থেকে সন্ন্যাস নিয়ে নেওয়া, তাই তো, পরিবার পরিজনকে ভুলে গিয়ে সন্ন্যাস নিয়ে নেওয়া, কিছু সময়ের জন্য সন্ন্যাস নেওয়া যায়। আপনি কোনো একটা দিন যখন ফাস্টিং করছেন, সে দিনটা ফাস্টিং করে আপনি যখন কাজ, খাওয়া, সমস্ত কিছু ত্যাগ করে আপনি যখন সম্পূর্ণ সময়টা নিজেকে দিচ্ছেন, নিজের বডিকে দিচ্ছেন, নিজের মনকে দিচ্ছেন, সেই সময়টায় কি আপনি স্পেস এলিমেন্টকে প্রাধান্য দিচ্ছেন না? সমস্ত কিছু ভুলে গিয়ে একটা কিছু মুহূর্তের জন্যও আপনি যখন কোনো কিছুর ডেপথে চলে যান, দ্যাট ইজ স্পেস এলিমেন্ট। সেটা কয়েক মুহূর্তের জন্য হলেও আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি, যে ডেপথে গিয়ে আমরা অ্যাকচুয়ালি নিজের কোয়ালিটিগুলোকে বুঝতে পারি। কারণ স্পেস এলিমেন্টের যেমন কোনো লিমিট নেই, যখন আমরা নিজেদের মধ্যে ওই স্পেস এলিমেন্টটাকে আনলক করতে পারবো, আমরা নিজেরাও তখন বুঝতে পারবো যে এটারও কোনো লিমিট নেই, আমাদের ভাবনার কোনো লিমিট নেই, আমাদের আমাদের যে গ্রো করারও কোনো লিমিট নেই, আমাদের নিজের যে চেতনার তারও কোনো লিমিট নেই, লিমিটলেস। তো হোয়াট ইজ দ্য রেমেডি অফ স্পেস এলিমেন্ট? প্রতিদিন একটা নিজের অভ্যেস তৈরি করুন। প্রতিদিন, সপ্তাহে বা মাসে একটা সময় বার করুন, যে সময়টা আপনি কমপ্লিটলি আইসোলেশনে গিয়ে নিজেকে দেবেন। সে সময়টা আপনি নিজেকে দিয়ে নিজের ডেপথে গিয়ে ভাববেন, নিজের মধ্যে ডেপথে যাবেন, আপনি নিজের ডেপথে গিয়ে ভাববেন, প্রতিটা জিনিসকে আপনি খুঁটিয়ে ভেবে তার জন্য গ্র্যাটিটিউড প্রকাশ করবেন, যে আপনার বাবা আছে, মা আছে, কারোর সেটাও নেই। যদি সেটা না থাকে, কারোর বাবা মা থেকে নিজের শরীরও থাকে না, আপনার শরীর অন্তত সুস্থ আছে, আপনি নিজে নিজে সাপোর্ট হতে পারবেন, আপনার পারিপার্শ্বিক মানুষজন আছে আপনাকে সাহায্য করার জন্য। কোথাও না কোথাও ভগবান কাউকে না কাউকে বাঁচার কোনো না কোনো আশা দিয়ে রেখেছেন। আপনি যখন সেই পর্যায়ে গিয়ে এটাকে ভাবতে শুরু করবেন, তখন আপনার মধ্যে কৃতজ্ঞতা আসবে, গ্র্যাটিটিউড আসবে। আর কৃতজ্ঞতা আপনাকে বাঁচার আশা দেয়। সবসময় জানবেন, কৃতজ্ঞতা আপনাকে বাঁচার আশা দেয়। যখন কোনো ব্যক্তির মধ্যে কৃতজ্ঞতা হারিয়ে যায়, তখনই সেই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে। আপনি দেখুন যে স্টুডেন্ট সুসাইডের যে কেসগুলো আপনি পান, সেই স্টুডেন্টগুলো যে ধরনের ঘরে থাকে না, সেই ঘরগুলো প্যাটার্ন একই রকম হয়। দুটো আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। একজনের বাড়িতে যান, যার বাড়িতে জানালা ছোট ছোট, ঘরের কালারগুলো খুবই লাইট রিফ্লেক্ট করে না এমন, আর ক্লাটারে ভর্তি, গোটা ঘরে গুছানো নেই, স্পেস এলিমেন্ট খুব কম, ফাঁকা জায়গা নেই, আপনি হাঁপিয়ে উঠবেন তার ঘরে গেলে। এমন একটা জায়গায় যান, আর একটা ঘরে যান যেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে শান্তি কাকে বলে। ঘরটা খুব গুছানো, হাওয়া ঢোকে ঘরের মধ্যে, দিনের বেলা আলো জ্বালাতে হয় না। আমি সবসময় বলি, যে ঘরে দিনের বেলা আলো জ্বালাতে হয় সেই ঘরে থাকবেন না প্লিজ। দিনের বেলা আলো জ্বালাতে হয় না এমন ঘরে থাকুন। দিনের বেলা যেখানে আলো জ্বালাতে হয়, ঘরের কালারগুলো রিফ্লেক্ট করছে, এমন একটা ঘরে গেলেন যে আপনার দিনের বেলা আলো আপনাকে জ্বালাতে হচ্ছে না, সূর্যের আলোতে গোটা ঘর আলোকিত হয়ে যাচ্ছে, সবসময় একটা শান্তির আপনি পরিবেশ সেখানে পাচ্ছেন, বাতাসে আপনি সুগন্ধ পাচ্ছেন, একটা মিউজিক, একটা রিদম আপনি বাতাসের মধ্যে অনুভব করতে পাচ্ছেন, ঘরের মধ্যে ফাঁকা জায়গা আছে, স্পেস এলিমেন্ট আছে, আপনি দেখবেন সেখানে আপনি আলাদা শান্তি পাবেন। আমি আপনাকে বলছি, যে ব্যক্তিরা ওই ঘরে থেকে সুসাইড করার কথা ভাবছিল না, তাকে আপনি এনে এই ঘরে বসান, সে কখনো সুসাইডের কথা ভাববেই না, ভুলে যাবে সুসাইড করার কথা। কারণ অ্যাকচুয়ালি আমাদের জীবনে আপনার চিন্তা ভাবনা আপনার নির্ভর করছে ইভেন আপনার ঘরের উপর। আমি বাস্তুর কথা বলছি না এখানে, এটাকে বাস্তুর সাথে গুলিয়ে ফেলবেন না, আমি বাস্তুর কথা বলিই না। আমি আপনাকে বলছি, আপনি কয়েক হাজার টাকা দিয়ে বাস্তু এক্সপার্টকে দিয়ে বাস্তু ভিজিট করিয়ে নিলেন, কিন্তু
কোন ঘর কোথায় কি রাখা উচিত এটা আপনি ঠিক করে নিলেন, কিন্তু যদি এলিমেন্ট আপনার বাড়িতে ঠিক না থাকে আপনার বাড়িতে সুখ শান্তি থাকবে না। কারণ বেসিক্যালি সমস্ত কিছু আপনার বডি লেভেলে হয়। আপনার বডি যদি ঠিক না থাকে আপনি চলবেন কী করে? ঘরে যেটা হলো, আপনি ঘর খারাপ আছে ঘর পাল্টে নিতে পারলেন, বডি যদি খারাপ হয়ে যায় তখন কী করবেন? আপনার বাড়ির এলিমেন্ট ম্যাটার করে। জানালা কী করে বড় করবেন আপনি যেটা আছে? ডাইরেকশন কী করে ঠিক করবেন? ঘরের মধ্যে আলো কী করে রাখবেন দিনের বেলা সূর্যের আলো যদি না থাকে? এটা আপনাকে ভাবতে হয়। তো মন্দিরে এই কারণে আপনার ঘরের থেকে আলাদা এনার্জিটা আপনি অনুভব করতে পারেন, কারণ ওখানে এলিমেন্টের প্রপার ব্যালেন্স থাকে। ইন্ডিয়ান আর্কিটেকচারে যে পুরনো মন্দিরগুলো তৈরি করা হতো প্রচণ্ড ব্যালেন্সড, সমস্ত কিছু দিক থেকে করা হতো, এলিমেন্টের ব্যালেন্স রাখা হতো। এখনের দিনেরগুলোকে বাদ দিন, এগুলো তো মডার্ন মানে ইন্ডিয়ান যে অ্যানসিয়েন্ট আর্কিটেকচার ফলোই করে না। তো আমার বলার উদ্দেশ্যই হচ্ছে এটা, এলিমেন্ট এতটা গুরুত্বপূর্ণ আপনার লাইফে। আপনি যদি এগুলোকে ক্লিয়ারলি ভাবতে শুরু করেন আপনি বুঝতে পারবেন। আপনি দেখুন না, কেন আমি সুসাইডের ক্ষেত্রে বললাম এটা, তার কারণ সূর্যের আলো যখন আপনার ঘরের মধ্যে ঢোকে দিনের বেলা, তখন সূর্যের আলো কী করে? যেমনটা আমি ফায়ার এলিমেন্টের কথা বললাম, সূর্যের আলো আপনার সাথে সেটাই করে। আপনার আপনার বডিতে ততটাই ইফেক্ট ফেলে, আপনার চেঞ্জ বোঝে। আপনার সূর্যরশ্মি আপনাকে এটা বোঝায় যে চেঞ্জ পসিবল, যে পরিবেশটা আপনি এখন আছেন, যে মেন্টালিটিতে আপনি স্টাক হয়ে আছেন, সেখান থেকে চেঞ্জ পসিবল। হাওয়া বাতাস যত গলবে আপনার ঘরের মধ্যে দিয়ে আসবে, তত আপনার থট প্রসেসটাকে ক্লিয়ার রাখবে। যত আপনি নিজে লেট গো করতে পারবেন, আপনার বডির ওয়াটার এলিমেন্ট তত ঠিকঠাক থাকবে, আপনি ইমোশনালি তত পিওর থাকবেন। প্রতিদিন আপনি নিজেকে নতুনভাবে পাবেন, নতুনভাবে ফ্রেশ রূপে পাবেন, কারণ আপনার বডি 70% ওয়াটার। আর স্পেস এলিমেন্ট যত থাকবে আপনার মধ্যে গ্র্যাটিটিউড থাকবে। যখনই আপনার মধ্যে গ্র্যাটিটিউড হারিয়ে যায়, আপনি বলুন না, আপনি একটা মানুষ সুসাইড কখন করে? আপনার ধরুন একটা ব্যক্তি একটা এক্সামে ফেল করেছে বা তার একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে, তো সেই কারণে ব্যক্তি সুসাইড করে নিচ্ছে। কেন? কারণ সে বাকি জিনিস ভেবেই দেখেনি কখনো, তার মধ্যে গ্র্যাটিটিউড নেই। তার মধ্যে যদি এই গ্র্যাটিটিউডটা থাকতো, সে যদি এটা বুঝতো যে যে মুমেন্টে সে বেঁচে আছে, অ্যাটলিস্ট বেঁচে আছে, হাত পা আছে, চলতে পারছে, সব কিছু আছে তার কাছে, সেই মুহূর্তে একটা ব্যক্তি কিছু না থাকার কারণে শরীর অসুস্থ হয়ে মারা গেল, ভগবান তার থেকে সুযোগটা কেড়ে নেয়। আপনাকে সুযোগ থেকে আপনার থেকে সুযোগ কেড়ে নেয়নি, ভগবান আপনার কাছে এখনো সুযোগ দিয়েছে বড় হওয়ার জন্য, কিছু করার জন্য, নতুন কিছু করার জন্য। যারা দুবেলা খেতে পায় না তাদের কাছে আপনার যাওয়া উচিত। ডিপ্রেস লাগলে তাদের কাছে যান। আপনার সম্পর্ক খারাপ হয়েছে, আপনার এক্সামে আপনি ফেল করেছেন, তাদের কাছে যান। এই কারণে ডিপ্রেস লাগছে, তাদের কাছে যান। যারা খেতে পায় না, দিনে একবার খেতে পায় না, তাদের কাছে কিনে তাদেরকে খাবার দিন। তারা যে হাসিটা আপনাকে দেবে, সেই হাসিটাই আপনার মুড পুরোপুরি ভালো হয়ে যাবে। ডিপ্রেশন কোথায় পালিয়ে যাবে? ডিপ্রেশন অজুহাত, আপনার নিজের দোষে হয় ডিপ্রেশন, কারণ আপনি নিজের মধ্যে গ্র্যাটিটিউড রাখতে পারেন না। আপনার একটা সম্পর্ক খারাপ হচ্ছে, আপনি তো মারা যাননি, আপনার পারিপার্শ্বিক মানুষজন তো হারিয়ে যায়নি, পরিবেশ তো শেষ হয়ে যায়নি। আপনি একটা এক্সামে ফেল করছেন, আপনার বডি তো হারিয়ে যায়নি, খেটে তো খেতে পারবেন, শরীর আছে, বুদ্ধি আছে। মানুষ নিজের কথা দিয়ে 10 টাকা জিনিস 100 টাকা বেঁচে খেতে পারে। আপনি এই জিনিসগুলো ভাবতে পারেন না, আপনি খুঁজেই কখনো দেখতে পারেন না যে আপনার মধ্যে আর কি কোয়ালিটি আছে যেটাকে কাজে লাগিয়ে আপনি বড় হতে পারেন। আপনি কোনো একটা জিনিসকে আশা প্রত্যাশা একটা জিনিসের উপর বেঁধে বা একটা মানুষের উপর বেঁধে নিজের সারা জীবনটাকে তার উপর নির্ভরশীল করিয়ে দেন, যার কারণে একটা পর্যায়ে গিয়ে আপনার নিজের জীবনটাকে মিনিংলেস মনে হয়। তো প্লিজ, এই যে 5টা এলিমেন্টের আমি আপনাকে ব্যাখ্যা দিলাম, এই 5টা এলিমেন্টের ব্যাখ্যাকে ভালো করে বুঝুন, আপনি নিজের লাইফে এগুলোকে ফলো করুন। আর স্পেস এলিমেন্ট বাড়ান, প্রতিটা এলিমেন্টের ব্যালেন্স নিজের জীবনে আনুন, গ্র্যাটিটিউড রাখুন নিজের মধ্যে, নিজেকে পিউরিফাই করুন প্রতিদিন। এতে করে আপনার লাইফের যে প্রবলেমগুলো আছে 90 to 95% প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। অ্যাটলিস্ট আপনি মন থেকে খুশি থাকবেন। ফিজিক্যালি আপনার সাথে কী হচ্ছে এটা আপনার হাতে নেই, এটা আপনার এলিমেন্টের ওপর নির্ভর করে না, কিন্তু আপনি জীবনের নিজের লাইফটাকে কীভাবে লিড করছেন, প্রতিটা আপনার সাথে হওয়া ঘটনাকে আপনি কীভাবে প্রত্যুত্তর দিচ্ছেন, তার কীভাবে আপনার প্রতিক্রিয়া হচ্ছে, এটা ডেফিনেটলি আপনার বডির এলিমেন্টের ব্যালেন্সের উপর নির্ভর করে, যেটা আপনার ভবিষ্যৎ তৈরি করে। ভালো করে ভাববেন, আপনার সাথে কী হচ্ছে সেটা আপনার ভবিষ্যৎ তৈরি করে না, আপনি কি করছেন তার উত্তরে সেটা আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনার ইন্টেনশন আপনার ডেস্টিনি বানায়, নিয়তি তৈরি করে। এই কথাটা ভালো করে মনে রাখবেন। তো আশা করি আপনারা জ্যোতিষ বিশ্বাস করুন বা না করুন, এতটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আশা করি এলিমেন্ট কীভাবে আপনার বডিতে কাজ করে আপনি বুঝতে পেরেছেন। এটা আমার বলার উদ্দেশ্য, আপনি ডেলি লাইফে চলতে চলতে অনেককে আমরা দেখি যাদেরকে আমরা সাহায্য করতে পারি না। আশা করবো আপনি এরপর তাদেরকে সাহায্য করতে পারবেন, তাদেরকে সাজেশন দিতে পারবেন তাদের কী করা উচিত। Thank you for watching the video till the end. Goodbye. Have a good life.